দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কায়দা করে ফায়ার আগুন লাগিয়ে দেওয়া হয়। সঠিক একদম কোনো মানুষ পরিষেবা পায়নি। অভিষেক ডাকাতি করছে। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। আজ দিনের যা যা গুরুত্বপূর্ণ খবর, যা যা গুরুত্বপূর্ণ ঘটনা উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে ব্যাক টু ব্যাক আমরা তুলে ধরেছি। কিন্তু এখন রাত 8টা মানেই ঠোঁটকাটা হাজির, আর সেই সমস্ত বিষয়গুলো আরো গভীরে যাব। আপনাদের যা যা প্রশ্ন আছে আমি ঠোঁটকাটা শুভজিৎ প্রতিনিধিত্ব করব। তবে শুরু আজ করতেই হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিয়ে। তার কারণ কোট আনকোট তার গায়ে হাত পড়লো। হ্যাঁ, কোট আনকোট তার গায়ে হাত পড়লই বলছি, তার কারণ তার গায়ে হাত পড়েছে। এর আগে অবৈধ নির্মাণ নিয়ে একাধিক নোটিশ তিনি পেয়েছেন। কালীঘাটের বাড়ি নিয়ে তিনি নোটিশ পেয়েছেন। আমতলার পার্টি অফিস, আজ দিনভর আপনারা সেই ছবি দেখলেন যে পার্টি অফিসকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সে আমতলার পার্টি অফিস নিয়েও একটা নয় দুটো নোটিশ গিয়েছিল, জাস্ট পাত্তা দেননি, আমল দেননি, অন্তত প্রশাসন সেরকম দাবি করছে। এখানেই সে প্রশ্নটা আরো একবার তুলব, তাহলে কি ঔদ্ধত্য এখনো কমেনি? বারবার যে ঔদ্ধত্যের কথা তার দলের একেবারে ক্লোজ প্রক্সিমিটির মধ্যে থাকা মানুষজন আজ ওই শিবির থেকে বেরিয়ে গিয়ে বলছে ওই ঔদ্ধত্য আর দেখা যায় না, ওই ঔদ্ধত্য আর সহ্য করা যায় না। এক্ষেত্রেও কি সেই ঔদ্ধত্যই কাল হলো? যদি সেটা ঔদ্ধত্য হয়ে থাকে, স্বভাবসুলভ দাম্ভিকতা হয়ে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ঔদ্ধত্যকেই কি এবার একেবারে ধুলোয় মিশিয়ে দিল শুভেন্দু অধিকারীর প্রশাসন, বুলডোজ করে দিল? সেই ছবি আপনারা দেখেছেন, আজকে দেখাবো আবারও। তৃণমূলের যুবরাজের সম্পত্তিতে এই প্রথমবার বুলডোজার চলল, যে কারণে শুরুতেই আমি বললাম, যদিও কোট আনকোট বললাম, যে এটাকে অভিষেকের গায়ে হাত বলা যায়। তার কারণ ডাইরেক্টলি এবার বুলডোজার চলল তার সবচেয়ে বড় পার্টি অফিসে আমতলায়। শনিবার মানে আজ এই পার্টি অফিসে বুলডোজার চালিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন বার্তা শুভেন্দু অধিকারীর প্রশাসন দিতে চাইল? আমি ঠোঁটকাটা সে প্রশ্ন আপনাদের সবার প্রশ্নের প্রতিনিধিত্ব করে আবারও তুললাম। এই পার্টি অফিস তৃণমূলের আর 5টা পার্টি অফিসের মতন মামুলি পার্টি অফিস ভাবলে ভুল করবেন, সেটা তা ছিল না। এই পার্টি অফিসটা, এই 5তলা পার্টি অফিসের বৈভব দেখলে বুঝতে পারবেন এটা একটা এক্সেপশনাল পার্টি অফিস ছিল। অন্য পার্টি অফিসের সঙ্গে এই পার্টি অফিস গুলিয়ে ফেললে সেটা ভুল হবে। প্রতিটা ফ্লোরে কি ছিল জানেন? লক তো থাকে, আপনারা জানেন, লক তো একটা সিকিউরিটির জন্য, বাট এখানে ডিজিটাল লক। এবার আপনারা বলবেন ডিজিটাল লকের কখন প্রয়োজনীয়তা অনুভব করে মানুষজন? ওই যে যা ভাবছেন, যখন ডিজিটাল লকের প্রয়োজনীয়তা অনুভব করা হয়, যে কারণে অনুভব করা হয় সেই কারণেই বোধহয় ডিজিটাল লক ছিল। আমি প্রশ্ন রাখতে পারি, উত্তর তো সময় দেবে। ক্যামাক স্ট্রিটের অফিস বাদ দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল এই আমতলার পার্টি অফিস, যেটাকে আজ বুলডোজার দিয়ে শুভেন্দু অধিকারী প্রশাসন গুড়িয়ে দিয়ে আবারও উড়িয়ে দেওয়ার বার্তা দিলেন। হয়তো আমার ইঙ্গিত, সন্দেহ, সেগুলো আমি বলার চেষ্টা বলবো। সব থেকে বড় পার্টি অফিস এভাবে গুড়িয়ে দেওয়া হলো, যা ফুৎকারতে এড়িয়ে যাওয়া যায় না। এই পার্টি অফিসের ঠিক সামনে, আপনারা যদি যারা জানেন তারা জানবেন, বা ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, সেই পার্টি অফিসের সামনেই সিপিএম থেকে আসা প্রতীকুর রহমানের হাতে দলীয় ঝান্ডা ধরিয়েছিলেন। মনে করে দেখুন কেন এই পার্টি অফিসটা গুরুত্বপূর্ণ, সেই ছবিটা ভাবুন একবার। ওই যে দেখুন, আমি দেখাচ্ছি, আমি বলতে না বলতে পিসিআর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। দেখুন সেই দিনের সেই ছবি, একটু স্মৃতিতেও আমরা একটু হালকা টোকা দিই। প্রতীকুর রহমানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিরোর মতো নিয়ে আসছেন, ঝান্ডা বদল করেছিলেন যখন প্রতিকূল, পরে হয়তো পচতেছেন, এখনও সেই পচতানোর কথা মুখে আনেননি। এনিওয়ে, সেগুলো পরে দেখা যাবে। প্রতিকূলকে পাশে নিয়ে তিনি বলেছিলেন পিকচার আবি বাকি হ্যায়। আজকের পিকচার দেখেও সেই ঔদ্ধত্য একই রকম আছে কিনা আমরা জানি না। চৌঠামের পর সেই প্রতিকূলকে তৃণমূলের ধারে কাছে আর দেখা যায়নি, কিছু বলতেও শোনা যায়নি। এই মুহূর্তে জানি না প্রতিকূল ঠোঁটকাটা দেখছেন কিনা। বাকি থাকা ছবিটা প্রশাসনই অভিষেককে দেখিয়ে দিল। যে পিকচার আবি বাকি হ্যায় তিনি বলেছিলেন, সেই পিকচার তিনি আজকে অনেকটাই দেখতে পেলেন।
যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল। বেআইনি নির্মাণ, মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ। ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে। তো আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে। অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আচ্ছা, শুধুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভেঙে দেওয়া হলো? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন 30শে জুন প্রথম নোটিশ পাঠিয়েছিল অভিষেকের এই আমতলার পার্টি অফিসে। নির্মাণ এবং অনুমোদন সংক্রান্ত যাবতীয় নথি সে সময় চাওয়া হয়েছিল। সেই নোটিশে তা লেখা ছিল স্পষ্ট করে, আপনাদের সেই খবর আমরা দেখিয়েছিলাম। 7ই জুলাই সেকেন্ড টাইম নোটিশ যায়, সেখানেও সেই বিষয়গুলো চাওয়া হয়। এরপর 15 জুলাই 15ই জুলাই জেলা প্রশাসনের দপ্তরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক হাজির হননি, তখন নোটিশের জবাবও তিনি দেননি। সেই কারণেই এই পার্টি অফিসটি ভেঙে দেওয়া হয়েছে। খুবই স্বাভাবিক ঘটনা, আইনি পদক্ষেপ। আইন বারবার তাকে বলেছেন, তিনি পাত্তা দেননি, হয়তো ঔদ্ধত্য দেখিয়েছেন। যদি অভিষেকের কাছে বৈধ নথিপত্র থাকে, এখানেই প্রশ্নটা, যে বারবার তার কাছে বৈধ নথিপত্র চাওয়া হয়েছে এবং সেটা কোর্ট থেকে অর্ডার গিয়েছে, তাহলে যদি সত্যি তার কাছে বৈধ নথিপত্র থাকে, কেন তিনি সেই নথি জেলা প্রশাসনের কাছে দিলেন না? বারবার কেন এড়িয়ে গেলেন? কেন জোড়া নোটিশকে তিনি অগ্রাহ্য করলেন? প্রশাসন যে বুলডোজার চালিয়ে দিতে পারে ডায়মন্ড হারবারের সাংসদের, তা কি আদৌ ধারণাতেই ছিল না? নাকি তিনি গোটা বিষয়টা খুব ক্যাজুয়ালি হালকা ছলে নিয়েছিলেন? এটা আমাদের জানা নেই। এর আগে নানা ক্ষেত্রে তার ঔদ্ধত্যের নানা অভিযোগ সামনে এসেছে বলে আমি জাস্ট প্রবাবিলিটিগুলো বললাম। উনি কি এইভাবে ভেবেছিলেন? দেখুন, ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে আমতলার এই পার্টি অফিসের কথা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিলেন। মনে করে দেখুন, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নিয়ে অভিষেককে নিশানা করেছিলেন তিনি। আমতার এই পার্টি অফিসের জমিও লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা বলে শোনা যাচ্ছে। ফলে 2-2 4 কিন্তু সময় করছে। শুনুন। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্টটা আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে। পৈতৃক সম্পত্তি এদের। যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, 2বার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়।
আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। আজকের তার প্রতিক্রিয়া বক্তব্য আপনাদের শোনালাম। রাজ্যে পালা বদলের পর তৃণমূলকেই নিউটনের তৃতীয় সূত্র বারবার শুনিয়ে এসছেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়ার কথা আজ পাল্টা আবার শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অবস্থা এখনো পর্যন্ত যা, পুলিশ, ইডি, সিবিআই তাকে যেভাবে ঘিরে ধরছে, আস্তে আস্তে ঘিরছে, মামলার এই চক্রব্যূহ থেকে সহজে যুবরাজ বাবু নিস্তার পাবেন কিনা এটা সময় বলবে। আমার কাজ প্রশ্ন করা, আমি করলাম, আবারও করব, কিন্তু একটু মুশকিল আছে বলে মনে হয়। আমতলা এই যে পার্টি অফিসটা আপনারা দেখলেন, সেটাও নাকি বেকারির জমি ছিল। ভাবুন একবার, বেকারি মানে সে বেকারি যিনি মালিক তিনি সেটা চালান, যদি অভিযোগ সত্যি হয়, তার পেটে লাথি মেরে তাকে ভয় দেখিয়ে তার মানে এই ঘটনা ঘটানো হয়েছিল। এটা ছোট্ট ঘটনা, এটা একটা ট্রেলার অফ আ হিউজ ফিচার ফিল্ম। স্থানীয়রা অভিযোগ করছেন যে বেকারি কারখানায় আগুন ধরিয়ে জোর করে জমি দখল করা হয়েছিল। যদি অভিযোগ সত্যি হয়, ভয়ানক, সময় উত্তর দেবে। জন্মের পর থেকে এই রুটি বেকারি দেখেছি, এখান থেকে রুটি কিনেও আমরা খেয়েছি, এবং তার নাম ছিল মতিউর রহমান শেখ। রাতারাতি কোন প্ল্যান করে এটাকে পুড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জবরদস্তি একটা এগ্রিমেন্ট করা হলো, পুরো টাকাও তাকে দেওয়া হয়নি। আসলে লিপসান পাওয়ার নামই তো জায়গাটা ছিল, শুনেছিলাম। আর অর্ডার অনেকদিন আগেই হয়ে গেছিলো। আজকের প্রশাসন সেইভাবেই অর্ডারের জন্য এসছে, ভাঙার জন্য এসছে। তো আমাকে বলেছিলেন যে আপনি একবার আসুন। ঠিক আছে, প্রশাসনিকভাবে কাজ হলে আমি প্রশাসনে আছি, আর করতে হবে, আপনাদের সিস্টেমে যেটা আছে সেটাই করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আমতলার পার্টি অফিস, এই যে পেল্লাই পার্টি অফিস, বিলাসবহুল পার্টি অফিস, এই পার্টি অফিসকে ঘিরে জেলা প্রশাসনের কাছে গুচ্ছের অভিযোগ জমা পড়েছে। একটা দুটো নয়, গুচ্ছের অভিযোগ জমা পড়েছে। আমি কনসিয়াসলি শব্দটা বললাম, গুচ্ছের অভিযোগ। সাতগাছিয়ার বিজেপি বিধায়ক অগ্নিশ্বর নস্কর তিনি অভিযোগ করেছেন, তার দাবি বলা হলো যাবতীয় দুর্নীতির যে ব্লু প্রিন্ট, যে নকশা, নীল নকশা, সেই ব্লু প্রিন্ট নাকি আমতলার এই পার্টি অফিসে বিলাসবহুল ঘরে বসে তৈরি হতো। শুধু তাই নয়, তিনি এ অভিযোগ করছেন শওকত মোল্লা, জাহাঙ্গীর খানদের নিয়ে ভোটে লুটের যাবতীয় ছক এই পার্টি অফিসে বসেই তৈরি করতেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন কি অভিযোগ করছেন তিনি। ভোটের অধিকার থেকে শুরু করে, ভোটে দাঁড়ানোর অধিকার থেকে শুরু করে, জালিয়াতি করা থেকে শুরু করে, সরকারি যে সমস্ত টাকা পরিকল্পনার এখানে মারার জন্য পুরো ডিজিটাল যোদ্ধা রেখে কোন কোন মানুষ কি কি কাজ করছে। কেউ যদি একটা লাইক দেয়, যে একটা মানে ফোনেতে তার একটা কোনো ভালো কিছু কন্টেন্ট দিয়েছে, তাকে লাইক দেবে, খুঁজে খুঁজে বার করে তাকে মারা হতো। কারা পশ্চিমবঙ্গে করতো, তারপরে তো এখান থেকে উঠে গিয়ে ক্যামাক স্ট্রিটে করেছে। এটাই মেন কন্ট্রোল ছিল, সারা ওয়েস্ট বেঙ্গলকে কন্ট্রোল করতো। পিসির পরে ভাইপো সেকেন্ড ইন কমান্ড এটাই করতো। এটা হচ্ছে দুর্গ ছিল, মানে ঘুঘুর ভাষা। তা সেইটা অবৈধ জায়গার মতো ঘুঘুর ভাষাই হয়। গরু পাচার কাণ্ডের কিছু এখানে তথ্য আপনারা কি বিজেপি কর্মী? আমরা পুলিশের হাতে তুলে দেবো, সাধারণ কর্মী। পার্টির এখান থেকে কিছু কিছু লোকের মানে ক্রিমিনালদের উৎপাত হতে এখানে, সেই জন্য এটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সেগুলো কাজ হচ্ছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব, এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাবো, এদের ব্যবস্থা ঠিক করবো আইন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো পারমিশন নেই, একটা তো লোকের পারমিশন থাকে, কিছুই নেই যেটা শুনলাম। অনিয়ম, স্বেচ্ছাচার, দুর্নীতির অভিযোগের এই আতুর ঘরে আজ বুলডোজার চলায় স্বভাবতই গেরুয়া শিবির খুশি হয়েছে। খুশিতে লাড্ডু বিতরণ হয়েছে, সাধারণ মানুষও মুখ খুলেছেন। ওই যে ভরসা ইন, ভয় আউট। যারা এতদিন ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন, আজ তারা ভরসায় বেরিয়ে এসেছেন, মুখ খুলেছেন, একে অপরের মুখে লাড্ডু পুরে দিয়েছেন আনন্দে। দিনের পর দিন এরাই প্রতারিত হয়েছেন, মুখ ফুটে কিছু বলতে পারেননি, বললেই ঘা জুটেছে। আজ তারাই যখন দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এরা এভাবে সেলিব্রেট করেছেন। আজকে এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ তরণের দিনে বিপদের পানিটাকে উপরে দেওয়া হবে। আমরা সেই মানুষ আজকে এই সেই জায়গায় জাহাঙ্গীর
যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য, বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে। বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে এবং তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয়, তার দায় কার? দেখুন, বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দেয়। বিপদ যে বাড়ছে, দিনকে দিন বাড়ছে, আজ আমতলায় সেই বার্তাটাই কি এক প্রকার বুঝতে পারলেন, টের পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে সেবাশ্রয়কে গোটা রাজ্যের সামনে একটা মডেল, একটা পজিটিভ ইমেজ তৈরি করতে চেয়েছিলেন, সেই সেবাশ্রয় কিন্তু এখন অক্টোপাসের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে। একটার পর এক ঘটনা, অভিযোগ পেয়ে ডায়মন্ড হারবার পুলিশও কিন্তু তৎপর। চিকিৎসার গাফিলতিতে কারো পা বাদ গিয়েছে, কেউ হাত খুঁয়েছেন, সেসব তো রয়েছে। সেবাশ্রয় শিবিরে নার্সিংহোমের এক্সরে ইউএসজি মেশিন ব্যবহারের অভিযোগ করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। পুলিশ তদন্তে নামে। এসডিপিও নেতৃত্বে ডায়মন্ড হারবার এবং বজবজের একাধিক নার্সিংহোমে অভিযান চলে। সেবাশ্রয়ে ব্যবহৃত এক্সরে ও ইউএসজি মেশিন সেখান থেকে বাজেয়াপ্ত হয়। নার্সিংহোম কর্তৃপক্ষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ফলে বুঝতেই পারছেন এই সেবাশ্রয় কাটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। মানে কোন পারপাসে স্যার? স্যার কি সিজ করে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে? সরি স্যার, দুঃখিত, এখন অনুভব ইনভেস্টিগেশন কিছু হ্যাঁ বুঝি দি পুলিশ এলো আপনাদের এখান থেকে, তো সব জিনিসপত্র নিয়ে গেল। কি নিয়ে গেল জানি না, আমি এখন নিয়ে এসেছি। পুলিশ থাকাকালীন তো ছিলেন আপনি, জানতে পারলেন কি নিয়ে গেছে কিছু? জানি না, কিছু আমি ছিলাম না। কেন এসেছিল একটু বলুন দাদা, কি বিষয়ে তো বলতে পারবেন? এখনও আমাদের সমাজে কিছু সাইকো আছে যারা চায় না যে কন্যা সন্তান হোক, সেই জন্য ভ্রূণের লিঙ্গ নির্ধারণকে নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সেই 1994-এর সেই আইনকে, পিসিআরপিএনডিটা অ্যাক্টকে ভায়োলেট করে ইউএসজি মেশিন ইউজ করেছে। এবং কিছু কিছু লোক তো আছে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে চায় তার এই পরীক্ষার জন্য। তো অভিষেক যেই সেবাশ্রয় যে কন্যা ভ্রূণ নির্ধারণ করেছে কিনা আমরা বুঝবো কী করে? যে তদন্তকারী অফিসাররা আজকে জিমস হসপিটালে গিয়ে সেখানে ইউএসজি মেশিন এক্সরে মেশিন সিল করে দিয়েছে এবং ইতিমধ্যে রবীন্দ্রনাথ থানায় খোকন বেহরা, যে অভিযুক্ত আরেকজনের নাম রয়েছে, তাকে নিয়ে জেরা করা হচ্ছে এবং প্রাক্তন কাউন্সিলরকে নিয়েও জেরা করা হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে একটা খবর আপনাদের দিই। আগামীকাল সংসদের সর্বদল বৈঠকে এনসিপিআই ডাক পেয়েছে আপনারা জানেন, কিন্তু তার আগে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন। এই বৈঠক সংক্রান্ত এখনো পর্যন্ত কী কী তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে কিছু জানা গেল? কি নিয়ে বৈঠক, কি কথা? এখন দুই তরফেরই দাবি যে এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ, কিন্তু যে প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ এনসিপিআই পার্টি, যে খবর আমাদের কাছে আছে, আগামী সোমবারই তারা লোকসভা স্পিকারের কাছ থেকে সংসদীয় দল হিসেবে, অর্থাৎ তৃণমূল থেকে বেরিয়ে এসে আলাদা সংসদীয় দল হিসেবে তারা মান্যতা পেতে চলেছে। আর ঠিক এই পর্যায়ে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এই এনসিপিআই এর 20 জন সাংসদ এনডিএর অন্যান্য শরিকদের তুলনায় অনেক বড় শরিক হিসেবে তারা বিবেচিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে সরকার এই ব্লককে কতটা গুরুত্ব দেবে তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর বৈঠক থেকেই স্পষ্ট। গত কয়েক মাস ধরে যে জল্পনা চলছে যে আবার নতুন করে মন্ত্রিসভার রদবদল হতে পারে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, এনসিপিআই এর লোকসভার দলনেতা তিনি হতে চলেছেন বলে সূত্র মারফত খবর, স্বাভাবিকভাবেই এই এনসিপিআই যে যথেষ্ট গুরুত্ব পাবে সেটা এখন থেকেই স্পষ্ট। এবং আগামী দিনে মন্ত্রিসভার রদবদল যদি হয় সেক্ষেত্রেও গুরুত্ব তারা কতটা পায়, নজর সেদিকেও থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। এবার এমন একটা ঘটনা আপনাদের সামনে বলবো যেটা শুনলে বা যার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে কত রকমভাবে তৃণমূল কংগ্রেসকে তার দলের মানুষজনের সাক্ষী এবং তাদের কথা শুনতে হয়েছে। 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন একজন। মৃত ভেবে তাকে মর্গেও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকদের নজরে পড়েন যে তার
ধরে প্রাণ রয়েছে তখনও। নতুন করে তিনি জীবন ফিরে পান। যার কথা বলছি তার নাম দীপক দাস। তিনি নদিয়ার কল্যাণীর তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর আহত হলেও দল এত বছর তার পাশে ছিল না, এই অভিযোগ দীপকবাবু করছেন। তিনি এই অভিযোগও করছেন, যেটা শুরুতেই বললাম আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত তৃণমূল কর্মীদের মর্যাদা দেননি, তাই আজ দলের এই অবস্থা। এলোপাতাড়ি মারা শুরু করে দিল, তারপর দেখি বসে বসে গুলি করা শুরু করে দিল। তখন আমি ওইখানে কোন রাবার বুলেট না কি বুলেট আমি জানি না, আমাকে লাগলো, আমি ওখানে স্পটে বেহুশ হয়ে গেলাম। ঠান্ডা করে আমাকে নিয়ে গেছিলো, পিজি মর্গে নিচে ছিলাম। সিনিয়র ডাক্তার যখন আসে তখন চেক করে দেখে যে আমি বেঁচে আছি। কিছু পরিবর্তন বলছে, মানে এখনও ভালো আছি, হিসাব মতন ভালো আছি, পিজি বাসাপর থেকে ভালো আছি। আমার কথা হচ্ছে আমরা জানতো আছি, আমাদের কেন আহ্বান করা হলো না? আজকে দলটা উচ্ছেনে গেছে কিছু লোকের জন্যে, একমাত্র মদন মিত্রই আমাদের দায়িত্ব ছিল। পিজিতে তখন আমাদের দায়িত্ব ছিল মদন মিত্র। যারা মারা গেছে, চাকরি পেয়েছে, তাদের দেখা যেত, কিন্তু আমরা তো কোনো দিন দল থেকে কোনো খোঁজই নেয়নি কী করছে না করছে, এদের কী দরকার। দলটা তো আমরা করেছি, আমরা তো ওখানে লড়াই করেছি। আর 5 টাকারও যে দলটাকে নিয়ে এসেছি, 5 টাকা রঙের কাজ করে।